বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এটা দেখলে মনে হয় যে এখানে সম্ভবত ওই যে আজকে থেকে প্রায় 13-14 বছর আগে মিশরে যে ঘটনা ঘটছিল সে ধরনেরই একটা ঘটনা ঘটতে যাচ্ছে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। ওই সময়ে মিশরে কিন্তু দীর্ঘদিন ধরে ওই একনায়ক তান্ত্রিক শাসক কিন্তু তারা শাসন করতো, যেমন হোসনি মুবারক। তা তো মনে হয় যে 27-28 বছর ধরে ক্ষমতায় ছিল। হঠাৎ করে কথা নেই বার্তা নাই, সেখানে একটা আরব স্প্রিংয়ের যে আরব বসন্ত যেটাকে বলে আর কি, তো ওই আরব বসন্তের ধাক্কা শুরু হলো। বিশাল রকম সেখানে আন্দোলন শুরু হলো এবং একটা পর্যায়ে কিন্তু হোসনি মুবারক ক্ষমতা থেকে হটে যেতে বাধ্য হয়। এরপরে কিছুদিন পর সেখানে ইলেকশন হলো এবং ইলেকশনে একেবারে বিপুল বিজয় লাভ করলো ওই দেশের যে মুসলিম ব্রাদারহুড তারা। এবং মুরসি উনি কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন সম্ভবত এটা কত 2012 সালে। এই মুসলিম ব্রাদারহুড আপনারা নিশ্চিতভাবেই জানেন এখন যে এইটা কিন্তু 1928 সালে এই মিশরে চালু হয়েছিল। হাসান আল বান্না নামে একজন ব্যক্তি, উনি কিন্তু এই মুসলিম ব্রাদারহুড উনি চালু করেছিলেন। এবং কেন করেছিলেন তারও কিন্তু একটা ইতিহাস আছে। সেটা হলো এই অটোমান সাম্রাজ্য, যেটা নাকি ছিল এই যে টার্কিশ তুরস্ক কেন্দ্রিক, ইস্তাম্বুল যার রাজধানী ছিল। তো এই অটোমান সাম্রাজ্য এটা তো আসলে ছিল খিলাফত, অর্থাৎ তুর্কি খিলাফত, তাই তো। তো প্রথম বিশ্বযুদ্ধে যখন এই অক্ষশক্তি যে যার সাথে ছিল ওই যে জার্মানি, তারপরে আরও কোন কোন দেশ জানি, তো জার্মানির সাথে ছিল এই যে এই তুরস্ক অটোমান সাম্রাজ্য। তো ব্রিটিশ নেতৃত্বাধীন যে মিত্র শক্তি তাদের কাছে তো পরাজিত হয়ে গেল। পরাজিত হয়ে যাওয়ার পর 1918 সালে পরাজিত হয়ে যাওয়ার পরে এরপরে ওই তুরস্কে সেনাবাহিনীর মধ্য থেকে নবীন একজন কর্মকর্তা, যার নাম আপনারা সবাই জানেন, কামাল আতাতুর্ক। উনি কিন্তু নতুন নেতা হিসেবে আবির্ভূত হলেন এবং উনি চিন্তা করলেন যে এই সমস্ত খিলাফত প্রথা, ইসলামের যে বিধিবিধান মধ্যযুগে এটা ছিল ঠিকই আছে, কিন্তু আধুনিক যুগে এসে এটা চলবে না। এবং উনি যেটা খেয়াল করলেন যে যেহেতু ব্রিটিশরা দুর্দণ্ড প্রতাপে গোটা পৃথিবীতে রাজত্ব করছে এবং দখল করে ফেলছে, ওদের সামনে এই সমস্ত ইসলামী খিলাফত দিয়ে কিছু হবে না। কারণ জ্ঞানে, বিদ্যায়, প্রযুক্তি ইত্যাদিতে এই অটোমান খিলাফত বহু বছর ধরে পিছিয়ে ছিল এই যে ইউরোপ এবং একই সঙ্গে এই যে ব্রিটিশদের থেকে। অর্থাৎ তাদের সাথে পাল্লা দিতে গেলে তুরস্ককে কী করতে হবে? জ্ঞান বিজ্ঞানে উন্নতি করতে হবে, প্রযুক্তিতে উন্নত হতে হবে, এবং তাহলেই একমাত্র পাল্লা দেওয়া যাবে। আদারওয়াইজ আল্লাহ বিল্লাহ করে ওই আল্লাহ নবীর নাম নিয়ে বিসমিল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে বা খালি শুধুমাত্র ফাঁকা মুখে ওই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওই যুদ্ধক্ষেত্রে নেমে গেলে তাতে কোনো কামে দিবে না। তো কামাল আতাতুর্ক এটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছিল, যেটা অবশ্যই ইদানিংকালে বাংলাদেশের মানুষগুলো বুঝছে না। তো এই জন্যে উনি কী করলেন, উনি তুরস্কের ক্ষমতায় উনি যখন বসলেন তখন 1921-22 সালের দিকে, 1921-22 সালের দিকে উনি এই অটোমান খিলাফতের শেষ পেরেক মেরে দিলেন। উনি অটোমান খিলাফতকে বিলুপ্ত ঘোষণা করলেন এবং বললেন যে অতঃপর এই তুরস্ক একটা আধুনিক ইউরোপিয়ান দেশ হিসাবে পরিগণিত হবে, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং উদার দেশ হিসাবে পরিগণিত হবে। এবং তখন বিস্ময়করভাবে এই খিলাফত পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আন্দোলন শুরু হয় কোথায়? ভারতবর্ষে। তখন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে মুসলমানরা তারা আন্দোলন শুরু করে, যেটা আমরা ইতিহাসে ওই খিলাফত আন্দোলন হিসেবে জানি। তো তারা ব্রিটিশ সরকার ব্রিটিশ সাম্রাজ্যের রাজা তার কাছে দাবি জানায় যে নামকা ওয়াস্তে হলো, প্রতীকীভাবে হলো এই খিলাফতটা বজায় রাখা দরকার আছে। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য এটা পাত্তা দিল না। যাই হোক, ওখানে শেষ হয়ে গেল কিন্তু এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এই যে দেশে খিলাফত ছিল তারা ওটাকে বিলুপ্ত করে দিল, বাট ভারতীয় উপমহাদেশে মুসলমানদের
ইসলামী চেতনা একেবারে ব্যাপকভাবে উজ্জীবিত হলো এবং তারা খিলাফত প্রথা চালু রাখার জন্য আন্দোলন শুরু করলো। ভালো কথা। এবং তখন এই একই সাথে এই মিশরে এই হাসান আল বান্না, উনি একজন মনে হয় প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, উনি কিন্তু মৌলবীও ছিলেন না। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, উনি কিন্তু মৌলবী ছিলেন না, উনি প্রাইমারি শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলের। তা উনি মুসলমানদের এই খিলাফতের বিষয়টার গুরুত্ব অনুধাবন করলেন এবং একই সঙ্গে ইসলামের বিষয়ে উনি ভালো করেই জানতেন। অনেকটা আবুল আল্লাহ মওদুদির মতো। মওদুদি যদিও জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, ইন্টারেস্টিং ব্যাপার হলো আবুল আল্লাহ মওদুদি একজন সাংবাদিক ছিলেন। উনিও কিন্তু ছিলেন না, মৌলানা ছিলেন না, কোনো মাদ্রাসা থেকে পাশ কোনো ছিলেন না, কোনো আলেম বা ওলামা বা মৌলানা এরকম কিছু ছিলেন না। তো এই হাসান আল বান্না কিন্তু ওই একই লোক, কিন্তু ইসলামী বিষয় সম্পর্কে তাদের মানে ইসলামের বিষয় সম্পর্কে তার জ্ঞান ছিল টনটনা। এবং উনি জানতেন যে এই খিলাফত যদি ধ্বংস হয়ে যায় তাহলে একদিন মুসলমানদের আর কোনো ভবিষ্যৎ নেই। সুতরাং দুনিয়াভি মুসলমানদেরকে একত্রিত করার জন্যে, গোটা পৃথিবীতে প্যান ইসলামিক আন্দোলন তৈরি করার জন্যে, এবং ইসলামের যেটা লক্ষ্য এবং উদ্দেশ্য যে গোটা পৃথিবী যেহেতু আল্লাহর, অতএব ওয়ারের সূত্রে এই গোটা পৃথিবীর মালিক হলো নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই সূত্রে গোটা পৃথিবীর মালিক হলো তার যে উম্মত মুসলমানরা। এ ব্যাপারে উনি একেবারে দৃঢ় মানে আস্থাশীল ছিলেন এবং এই জন্যে মুসলমানদের একটা ছাতার নিচে, ইসলামী আদর্শের ভিত্তিতে একটা ছাতার নিচে আনার উদ্দেশ্য নিয়ে উনি মুসলিম ব্রাদারহুড তৈরি করেন 1928 সালে এই মিশরে। এবং 1928 সালে এই মুসলিম ব্রাদারহুড তৈরি হওয়ার পরে প্রায় 90 বছর পরে এসে ওই মিশরে কিন্তু তারা ক্ষমতায় যায়। এবং এর মধ্যে যে ঘটনা ঘটে, আবুল আল্লাহ মওদুদি, যিনি নাকি 1947 সালে যখন এই যে ভারতীয় উপমহাদেশ দুই ভাগে বিভক্ত হয়, পাকিস্তান আর ভারত হবে ধর্মের ভিত্তিতে, তখন আবুল আল্লাহ মওদুদি কিন্তু এই ভারত বিভাগের বিরোধিতা করছিলেন, অর্থাৎ জামাত ইসলাম বিরোধিতা করছিল। অনেকে এটাকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র করে যে উনি বিরোধিতা করছিলেন, এটা কেমন কথা, তাহলে উনি মুসলমানদের পক্ষে কোথায়? আসলে এই জিনিসটা মানুষ বোঝে না। উনি কেন বিরোধিতা করছিলেন? উনি কি বিরোধিতা করছিলেন ইসলামের বিপক্ষে যাওয়ার মানে উদ্দেশ্য নিয়ে নাকি? না, উনার উদ্দেশ্য খুব পরিষ্কার। উনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন এই গোটা ভারতীয় উপমহাদেশে হিন্দুরা যেভাবে জাতপাতে বিভক্ত, নিজেরা নিজেদেরকে যেভাবে ঘৃণা হিংসা করে, তাতে করে একদিন আস্তে আস্তে সবাই মুসলমান হয়ে যাবে, আর তখন গোটা ভারতীয় উপমহাদেশ আসলে হয়ে যাবে ইসলামিক, অর্থাৎ এটাই হবে ইসলামিক খিলাফত। ওনার সুদূর প্রসারী চিন্তা ছিল সেইটা। কারণ উনি খুব ভালো করেই জানতেন, বা ওনার এরকম একটা উপলব্ধি ছিল যে হিন্দুরা কোনো দিন জাতপাতের উপরে উঠে সবাই সমান মর্যাদা সম্পন্ন এরকম কোনো দিনও হবে না। হিন্দুরা যে ধরনের হীনমন্য টাইপের এবং তাদের মধ্যে যে ধরনের ভয়ঙ্কর কুসংস্কার, ওইটাকে ওভারকাম করে তারা কোনো দিন সবাই সমান হবে না। জাতপাত প্রথা তাদের মধ্যে চিরকাল বিরাজিত থাকবে। এর ফলে যেহেতু নিচের বর্ণের লোকজনের সংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ এরা জাতপাতের কারণে অত্যাচারিত এবং অপমানিত হয়ে একদিন সবাই ইসলামে চলে আসবে, যেটা নাকি ইতিহাসে এ ধরনের ঘটনা বহু ঘটছে। শুধুমাত্র এই কারণে এই আবুল আল্লাহ মওদুদি তার জামাত ইসলাম এই ভারতীয় উপমহাদেশ বিভাগের বিরুদ্ধে ছিল। এইটাকে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় কিন্তু বিকৃতভাবে ব্যাখ্যা করে, কিন্তু আসলে বিকৃতভাবে ব্যাখ্যা করার এখানে কোনো সুযোগ নাই। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে অতঃপর এই 90 বছর পরে এসে এই মিশরে এই মুসলিম ব্রাদারহুড ক্ষমতা আসে। কিন্তু এর আগে যেহেতু এই মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকা, ব্রিটিশ এরা নানা রকম এখানে পায়তারা করতো, যে কারণে এই মিশরে দীর্ঘদিন ধরে খালি সামরিক শাসন চলতো, সামরিক অভ্যুত্থান ঘটতো, নানা কায়দা কিসিম হতো, যারা নাকি আবার যাদের বিরোধিতা করতো আবার ওই মুসলিম ব্রাদারহুড আবার ওই যে ধর্মের নামে ওই আরব দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি নানা সংগঠন গড়ে তুলত। এই জন্যে আমেরিকা বা ব্রিটিশদের পরামর্শে ওই মিশরে যে শাসক থাকতো
অধিকাংশ সময় কিন্তু ওই মিশরেই মুসলিম ব্রাদারহুডকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, সেটাও কিন্তু খেয়াল করতে হবে। এমনকি হোসনি মুবারকের আমলে 27-28 বছর যে ক্ষমতায় ছিল তখনও কিন্তু মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ ছিল। যখন আরব স্প্রিং বা আরব বসন্তের মধ্য দিয়ে হোসনি মুবারকের পতন ঘটল, তখনই কিন্তু এই মুসলিম ব্রাদারহুডের উপর থেকে নিষেধাজ্ঞা কিন্তু তুলে নেওয়া হয়, অনেকটা বাংলাদেশের মতো। শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার জাস্ট কিছুদিন আগে, 5-6 দিন আগে এই জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করছিল না, এবং অথবা শেখ হাসিনার পতনের পরপরই আর কোনো ঘোষণাও দিতে হয় না, অটোমেটিক্যালি তাদের উপর থেকে কিন্তু নিষিদ্ধতা উঠে যায়। যেমন ওই যে 5 তারিখে যখন ওই যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান মিটিং ডাকলো, বারবার উনি খালি বলতেছিলেন কি, জামায়াত ইসলাম, আমিরে জামাতকে উনি দাওয়াত দিয়েছেন, আমিরে জামাতকে উনি দাওয়াত দিয়েছেন, তাই না? অন্য রাজনৈতিক দলের কথা তার কিন্তু মনে হচ্ছিল না। কেন এটা উনি বলছিলেন এখন তো বুঝি, কারণ উনি তো ঠিকই জানতেন যে বাংলাদেশে যে আন্দোলন যেটা হয়েছিল এর পিছনে জামাত আর শিবিরই ছিল মূল চালিকা শক্তি, এটা তো উনি জানতেন। তাহলে অতঃপর তাদের আন্দোলনে যদি সেখানে পতন ঘটে, তাহলে সেনাবাহিনী প্রধান কাকে আগে ডাকবেন, বিএনপিকে না আমিরে জামাতকে? বলেন, আমিরে জামাতকেই ডাকবেন, এবং সেটা যথাযথ। তো এইটা নিয়ে অনেকেই আবার এই যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান যে জামাতের সাপোর্টার এরকম বলে, আমি ঠিক জানি না আসলে সাপোর্টার কিনা, কিন্তু এটা তো স্বতঃসিদ্ধ, যেহেতু জামাত শিবির তারাই আন্দোলনের নেপথ্যে ছিল এবং সেই কারণে সেখানে পতন ঘটলো। তো এরপরে দেশে যদি শান্তি শৃঙ্খলা আনার জন্য রাজনৈতিক দলগুলোকে ডাকতেই হয়, তাহলে তো জামাতকেই আগে ডাকতে হবে, এটা তো যৌক্তিক, তাই না? যাই হোক, 2012 সালে মিশরের জনগণ বিপুলভাবে সেই নিষিদ্ধ সংগঠন, যেটা নাকি একটু মানে কয়েকদিন আগে আবার তাদের উপরে নিষিদ্ধ যে আদেশ তুলে নেওয়া হলো, বৈধ করা হলো, মিশরের লোকজন কিন্তু ইসলামী জোশে উদ্বুদ্ধ হয়ে ব্যাপকভাবে এই ব্রাদারহুডকে ভোট দিল এবং ক্ষমতায় চলে আসলো তাদের নেতা মোহাম্মদ মুরসি। মোহাম্মদ মুরসি ক্ষমতায় আসার পরে কী হলো জানেন? সাথে উনি মিশর কী করলেন? শরিয়া আইন চালু করলেন। শরিয়া আইন চালু করে যে কর্মকাণ্ডটা উনি করলেন সেটা হলো ভয়ঙ্কর। দেখেন যে আরবের বিভিন্ন দেশে তেল আছে, কিন্তু মিশরে কিন্তু তেল নেই, খেয়াল করতে হবে। আরবের বিভিন্ন দেশে তেল আছে, বিক্রি করে তারা রঙ্গ তামাশায় থাকে, কিন্তু মিশর নামক একটা দেশ যার কিন্তু তেল নেই, তাদের অর্থনীতি মূলত নির্ভর করে তাদের দেশে পর্যটন শিল্পের উপরে। আর তাদের দেশের মধ্যে দিয়ে যে সুয়েজ খালটা গেছে, ওই সুয়েজ খালের মধ্যে যে জাহাজটা যায় না, সেই জাহাজের উপরে লেভি বা ভাড়া বা ফি যাই বলি না কেন, এটা ধার্য করে। তো মূল অর্থনৈতিক ইয়েটা নির্ভর করে কিন্তু ওদের দেশে ওই পর্যটন। এবং সবাই তো জানে যে তাদের দেশে সেই 4-5 হাজার বছর আগেকার সেই বিশাল বিশাল পিরামিড, তারপরে সূর্য মন্দির, তারপরে মমি, কত কিছু আছে, তাই না? চিন্তা করে দেখেন যে ফেরাউনদের যাবতীয় স্মৃতিচিহ্ন, এবং ফেরাউন যে নাকি আল্লাহর ভয়ঙ্কর শত্রু ছিল, এবং অতঃপর এই মিশর সবাই মুসলমান হয়ে গেল, অথচ সেই মিশর অতঃপর সেই আল্লাহর শত্রু কাফির ফেরাউনদের স্মৃতিচিহ্ন তাদের তৈরি যাবতীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখিয়েই কিন্তু ওই মুসলমানরা তাদের জীবন নির্বাহ করে, তাই না? অদ্ভুত ব্যাপার না? যাই হোক, এখন ব্রাদারহুড যখন ক্ষমতায় চলে আসলো, তো তাদের বিধান কি? ইসলামী শাসন প্রতিষ্ঠা, তাই না? যখনই ইসলামী শাসন প্রতিষ্ঠা করে সেখানে শরিয়া আইন প্রবর্তন করলো, তখনই কিন্তু এই যে বাইরের দেশ থেকে, ইউরোপ আমেরিকা থেকে যে বিপুল পরিমাণে পর্যটক ওখানে যেত, তাদের উপরে ড্রেস কোড ধার্য করে দিল। এখন ওটা মরুভূমির দেশ, গরম পড়ে, তো ইউরোপ আমেরিকা থেকে যে সমস্ত লোকজন ওখানে বেড়াতে যায়, নারী পুরুষ, তারা তো হাফ প্যান্ট ট্যান্ট পরে ওখানে ঘোরাঘুরি করে। তো এর আগে হোসনি মুবারক যখন ক্ষমতায় ছিল, তখন তো এই ধরনের কোনো ড্রেস কোড টোড ছিল না। এখন এই ড্রেস কোড চালু করে দিল কে? যেহেতু ইসলামিক শাসন চালু হয়ে গেছে, এর ফলে কি হলো? এই পশ্চিমা বিশ্বের যে পর্যটক একেবারে 100 জনের জায়গায় নেমে আসলো 15-20 জনে, অর্থাৎ যেখানে আগে 100 জন আসতো সেখান থেকে নেমে আসলো 15-20 জনে। ফলে ইনকাম গেল কমে। 1 বছরের মধ্যে এই মিশরের অর্থনৈতিক অবস্থা এত খারাপ হয়ে গেল যে এই যে আব্দুল ফাত্তাহ সিসি, বর্তমানে যিনি প্রেসিডেন্ট না, তখন তো উনি ওই সেনাবাহিনী প্রধান ছিলেন, তাই না? উনি আশঙ্কা করলেন আর 2-3 মাস পরে এই মুরসি সরকার ওই সেনাবাহিনীকে বেতনও দিতে পারবে না।
এখন মিশরের সেনাবাহিনী কিন্তু বেশ বড়, 5 থেকে 6 লক্ষ তাদের সেনাবাহিনীতে সদস্য সংখ্যা। তো যদি বেতন করি না হয় তাহলে কি হবে? তখন প্রমাদ গুনল, তখন এই আব্দুল ফাত্তাহ সিসি মনে করলো যে এই ব্রাদারহুড আর এই মুরসি এ তো মিশরকে ধ্বংস করে দিচ্ছে ইসলামের নামে। তখনই ঘাট ধাক্কা দিয়ে মুরসিকে ক্ষমতা থেকে আউট করে দিয়ে তারপরে এই মার্শাল ল জারি করে আব্দুল ফাত্তাহ সিসি। আর তখন স্বাভাবিকভাবে যেটা হয় আর কি, ব্রাদারহুডের যে জঙ্গি টাইপের যে সমর্থক আছে না, তারা ব্যাপক আন্দোলন শুরু করে এবং এই আন্দোলন দমন করতে যে মুরসি তার সেনাবাহিনীকে লেলিয়ে দেয়, শত শত না হাজার হাজার ব্রাদারহুডের সদস্যদেরকে একেবারে ওই কুত্তা বিড়ালের মতো, মানে পাগলা কুত্তার মতো গুলি দিয়ে হত্যা করে। এমনও ঘটনা হয়েছিল, আমি তখন দেখছি যে এই ব্রাদারহুডের সদস্যরা মসজিদের মধ্যে গিয়ে লুকিয়েছে এবং সেখান থেকে ইট পাথর ছুটছে। সেনাবাহিনীর লোকজন মসজিদের মধ্যে ঢুকে সেখানে গুলি দিয়ে শত শত ব্রাদারহুডের সদস্যদেরকে হত্যা করছে। শুনতে খুবই খারাপ লাগছে, তাই না? যে এইভাবে কিভাবে হত্যা করে, এটা তো অন্যায়। কিন্তু এই ব্রাদারহুড যদি ক্ষমতায় থাকতো তাহলে এতদিন কিন্তু ওই মিশর নামক দেশটা ধ্বংস হয়ে যেত, ভিক্ষাও দিত না কেউ, বুঝেন নাই? কারণ ওদের মূল অর্থনৈতিক চালিকা শক্তি ছিল পর্যটন, তো ওটা তো বন্ধ হয়ে গেছিল। ওই নারীরা হাফ প্যান্ট পরে ঘুরবে ইউরোপ আমেরিকার, এটা তো হবে না। এটা করতে যে তো পুরো মিশর ধ্বংস হয়ে যাওয়ার কায়দা হয়েছিল, তখন উপায় ছিল না। অতএব এই জন্য আব্দুল ফাত্তাহ সিসি এই কাজটা করছিল। অদ্ভুতভাবে আমরা খেয়াল করছি বাংলাদেশেও ওই একই ঘটনা ঘটতে যাচ্ছে। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, মনে হচ্ছে যে আগামীতে যে কোনোভাবে হোক এই জামায়াত ক্ষমতায় আসবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, হোসনি মুবারকের পতনের পর ওইখানে মুসলিম ব্রাদারহুড যে ক্ষমতা আসছিল তার পিছনে কিন্তু আমেরিকা ছিল। এবং ওই একই ঘটনা বাংলাদেশও, এখানেও কিন্তু আমেরিকা ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছে জামায়াত ইসলাম যেন ক্ষমতা আসে। এবং ক্ষমতায় আসার সাথে সাথে কী হবে বুঝতে পারছেন? জাস্ট মিশরের মতো ঘটনা ঘটবে। ক্ষমতা আসার পর এখানে তারা ইসলামী শাসন চালু করবে। চালু করার সাথে সাথে এই যে গার্মেন্টস যে শিল্প ইন্ডাস্ট্রিগুলো আছে, যদিও হয়তো এরা বলবে না 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 এখানে তারা কাজ করতে পারবে, সমস্ত কিন্তু ইলেকশনের আগে বলবে, কিন্তু ইলেকশনের পরে আস্তে আস্তে এখানে অ্যাপ্লাই শুরু হবে। যার ফলে বাকি যে গার্মেন্টস যে শিল্পগুলো আছে না, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। তারপরে কি হবে? বাংলাদেশে বাইরের দেশের ইনভেস্টমেন্ট একেবারে শূন্যের কোঠায় চলে আসবে। কেন চলে আসবে? কারণ ইসলামী শাসন যে দেশে চালু আছে ওই দেশে কেউ কখনো ওই পশ্চিমা দেশের কেউ বিনিয়োগ করতে আসবে না, এটাই ফাইনাল কথা। ক্লিয়ার? ফলে বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর রকম আর্থিক দৈন্যদশা শুরু হবে। আমি জানি না সেনাবাহিনী এটা বুঝে কি বুঝে না। এবং সেনাবাহিনী এখন ওই যে বিদেশি মিশনে গিয়ে আয় উপার্জন করে না, বাংলাদেশে যখন শরিয়া শাসিত দেশ হবে বাংলাদেশ, এই দেশের থেকে কিন্তু বাইরে শান্তি মিশনে কাউকে পাঠানো হবে না। এইটা মনে হয় যে সেনাবাহিনী প্রধান বুঝতে পারছে না। আমি জানি না এটা বুঝছেন কি বুঝে নাই আমি ঠিক জানি না, কিন্তু তার বোঝা উচিত। তখন কিন্তু শান্তি মিশনে কোনো মৌলবাদী দেশের লোককে শান্তি মিশনে নিয়োগ দেওয়া হবে না। যাই হোক, এখন মুদ্রা কথা হচ্ছে যে মিশরে যেমন অর্থনীতি ধসে পড়ার মানে মুখে আব্দুল ফাত্তাহ সিসি সামরিক শাসন জারি করলো, বাংলাদেশে ওয়াকারুজ্জামান সেটা করবে আমার তো মনে হয় না। মনে হয় যে সে অ্যালাউ করবে, বাংলাদেশ ধ্বংস হয়ে যায়, যাক, তারপরে ইসলাম থাক, ইসলামী শাসন থাক। মানুষজন গরিব হলে পরকালে বিচার তো মানে সহজ হবে, তাই না? ধনীদের থেকে 500 বছর আগে বেহেশতে গিয়ে 72 হুরের সাথে মাস্তি করবে। অর্থাৎ গরিব হলেই তো সুবিধা। আমার মনে হয় যে বাংলাদেশের এখন এই সেনাবাহিনী, আমলা, জামায়াত ইসলামের লোকজন সহ বিএনপি টিএনপি সবাই মনে হয় এটাই মনে করে যে ধনী হওয়ার দরকার কি, ধনী হলে তো বেহেশতে যাইতে অসুবিধা আছে। কিয়ামতের মাঠে বিচার খুবই শর্টকাটে শেষ হয়ে যাবে এবং সেক্ষেত্রে বেহেশতে যাওয়ার সুবিধা হবে। খামোকা 72 হুর বসে আছে, কতদিন আর তারা অপেক্ষা করবে, তাই না? সেই ব্যবস্থাই হচ্ছে মনে হয়। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে অতঃপর মুরসি ক্ষমতা থেকে আউট হয়ে যাওয়ার পর আবারও পুরনো নিয়মে ওই যে আব্দুল ফাত্তাহ সিসি বিদেশি পর্যটকের জন্য রাস্তা খুলে দেয়। ফলে তারা আস্তে আস্তে আবার অর্থনীতি তারা ফিরে পায় আর কি। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, কারণ বাংলাদেশের ক্ষেত্রে
অর্থনীতি নির্ভর করে কি গার্মেন্টসের উপরে, তাই না? এগুলো একবার ধসে পড়লে আন্তর্জাতিক মার্কেট তো শেষ হয়ে যাবে। পরবর্তীতে যদি জামায়াতে ইসলাম হটে গিয়ে নতুন কেউ ক্ষমতা আসে, সামরিক বাহিনীও যদি আসে, তারা কি রাতারাতি সেই মার্কেটটা আবার চালু করতে পারবে? সেটা সম্ভব না। অর্থাৎ মিশর তারপরেও কিন্তু উঠে দাঁড়িয়েছিল, যেহেতু তাদের পিরামিড তো সব অটুট ছিল, তাই না? মমিটমি। বাংলাদেশের তো ওইগুলো কিছু নেই। অর্থাৎ যেটা মিশর করে আবার উঠে দাঁড়িয়েছে, বাংলাদেশ কিন্তু সেটা পারবে না। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ধন্যবাদ।